বন্ধুরা, আমার এক বন্ধু কল্যাণী, তার বাড়ি রাঙামাটি জেলায়। এবং তারা কি করে, তারা কোনো ফসল অর্থাৎ কোনো সবজি থেকে শুরু করে ফসল কিছুই তারা কেনে না। তারা সেগুলো তারা একেবারে নিজেদের যে উৎপাদন ব্যবস্থা সেই উৎপাদনে তারা উৎপাদন করে, তাদের জুম চাষের মাধ্যমে ফসলগুলো উৎপাদন করে এবং কিছু তারা বিক্রিও করে না। অর্থাৎ যা উৎপাদন করে সেটি আসলে তাদের সারা বছরের প্রয়োজনটি মেটায়। এমনকি তারা সোপান পদ্ধতিতে চাষ করে সেখানে ধানের চাষটিও করে থাকে এবং যতটুকু ধান হয় সেটি আসলে তার পরিবারের চাহিদাটি মিটিয়ে থাকে। এখন বন্ধুরা, এই যে আমার বন্ধু কল্যাণীর কথা বললাম, এই যে কল্যাণীর যে কৃষির যে একটা ধরন, এটাকে আমরা কি বলি, এটা কি জানো বন্ধুরা? আজকে তোমাদেরকে এই ব্যাপারেও জানাবো। আজকে তোমাদের বেশ কিছু কৃষির যে ব্যবস্থা সেগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের সাথে কৃষি নিয়ে আলোচনা করছিলাম। কৃষি যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি আলোচনা করতে গিয়ে বিভিন্ন রকমের যে শস্য, আখ, ধান, পাট, গম, দুঃখিত, পাট বলিনি, গম নিয়ে আলোচনা করেছি, চা নিয়ে আলোচনা করেছি, এগুলি নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষির ক্ষেত্র। খুবই ইন্টারেস্টিং একটি জায়গা এবং বেশ গুরুত্বপূর্ণ বটে। তোমাদের এরকম প্রশ্ন আসার সম্ভাবনাই আছে যে কৃষির ক্ষেত্রগুলো দেখা গেছে যে এরকম আমি যেরকম আমার কল্যাণীর কথা বললাম, আমার বন্ধুর কথা বললাম, সেরকম তোমাদেরকে একটা সিনারিও দিয়ে দিল উদ্দীপকে, সেখান থেকে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা বেশ প্রবল। তো বন্ধুরা, চলো এক এক করে আমরা কৃষির যে ক্ষেত্র সেই কৃষির ক্ষেত্রগুলো একটু করে দেখি। বন্ধুরা, একটা ব্যাপার দেখো যে আমরা যদি কৃষির ক্ষেত্র সেটিকে যদি ভাগ করি, এখন যদি কেউ পশু পালন করে বা যদি কেউ মৎস্য চাষ করে, এটিকে কি আমরা কৃষি বলবো? এখনই জানতে পারবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, কেউ পশুপালন করলে অর্থাৎ যেটিকে আমরা ইংরেজিতে অ্যানিম্যাল হাজবেন্ডারি বলছি, এবং মৎস্য চাষ যেটিকে আমরা বলে থাকি পিসি কালচার, এবং ফসল উৎপাদন যেটিকে আমরা বলে থাকি ক্রপ উৎপাদন, এই তিনটি হচ্ছে কৃষির ক্ষেত্র। জিমারম্যান কৃষির যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞার মাধ্যমে আমরা হচ্ছে এই যে কৃষির যে এই যে পশুর কৃষির যে ক্ষেত্র সেই ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে বন্ধুরা দেখো, কৃষির ক্ষেত্র হচ্ছে তিনটি, একটা হচ্ছে ফসল উৎপাদন, পশুপালন এবং মৎস্য চাষ। তাহলে বন্ধুরা চলো এক এক করে আমরা ফসল উৎপাদন, পশুপালন এবং মৎস্য চাষ সম্পর্কে জেনে নিই। এটি বেশ সহজ একটা টপিক, মানে এই যে এখন যে টপিকটি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আসে ফসল উৎপাদন। জমিতে ধান, গম, আখ, চা, কফি, জব, ভুট্টা, তুলা, আখ, এগুলো বিভিন্ন রকমের ফসল কিন্তু আমরা উৎপাদন করি। এই সকল কিছু এইগুলো কিন্তু সবই কৃষিকাজের অন্তর্ভুক্ত। এবং বন্ধুরা, কৃষির মধ্যে ফসল উৎপাদন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কৃষির ক্ষেত্র। ঠিক আছে, কৃষির ক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্ষেত্র সেটি হচ্ছে কি এই ফসল উৎপাদন। এবং আমরা যদি কৃষির উদ্ভবও বলে থাকি, তাহলে কৃষির উদ্ভবও কিন্তু এই ফসল উৎপাদনের হাত ধরেই হয়েছে। বন্ধুরা দেখো, এরপরে আমরা যে কৃষির ক্ষেত্রটি দেখব সেটি হচ্ছে পশুপালন। বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের পশুপালন করে থাকি। অনেকের জায়গায় দেখে, আমাদের যে বাংলাদেশের কথা যদি বলি, তাহলে আমরা কি শুনতাম যে গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান এবং পুকুর ভরা মাছ। তাহলে দেখো, আমাদের কৃষির যে ক্ষেত্র সেই তিনটি ক্ষেত্রই এই যে প্রবাদ বাক্য বলো বা এই যে বাক্যটি, সেই বাক্যটির ভিতর কিন্তু চলে আসে। তো দেখো, পশুপালনে গৃহপালিত গরু, মহিষ, ছাগল, ভেড়া, এগুলো বিভিন্ন ধরনের জীবজন্তু পালন করা, যেটি সেই পালন করাটিকেও কিন্তু কৃষিকাজ বলা হয় এবং ইংরেজিতে এটিকে বলা হয় অ্যানিম্যাল হাজবেন্ডারি। আবার নির্দিষ্ট এলাকার যে পার্বত্য তৃণভূমি, সেখানে আমরা পশুচারণ এবং পশুপালন করার ক্ষেত্রেও এই যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু কৃষিকাজের পর্যায়ে পড়ে থাকে। এবং দেখো, এই যে পশুপালন সেটি কিনা পৃথিবীর অঞ্চল বিশেষে কিন্তু প্রাধান্য লাভ করে থাকে। অর্থাৎ দেখো, যেখানে আমরা কিছু কিছু জায়গায় দেখি যে এই যে পশুপালন, এগুলোর উপর ভিত্তি করে ডেইরি ফার্ম, কিছু কিছু দেশ তো বেশ প্রসিদ্ধ, তাদের মধ্যে নিউজিল্যান্ড আছে। এরকম কিন্তু আমরা বিভিন্ন পৃথিবীর অঞ্চল কিন্তু আমরা দেখতে পারি। এবং মানুষের খাদ্য উপাদান হিসেবে বিশ্বের প্রায় সব দেশই কিন্তু এই পশুপালনের যে কৃষি, সেই কৃষিটি হয়ে থাকে। কারণ মানুষ তো শুধুমাত্র হচ্ছে যে ভেজিটেরিয়ান বলে বা সেটি না, মানুষ অনেকেই আছে যারা কিনা মাংসাশী, অর্থাৎ মানে অমনিভোর আর কি, সর্বভোগ, অর্থাৎ তারা মাংসের জাতীয় উপাদানগুলো তারা খেয়ে থাকে। তো তার ফলে এই পশুপালনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে আমাদের বিশ্বে, এবং তার কারণে এর অর্থনৈতিক গুরুত্ব। বন্ধুরা দেখো, মৎস্য চাষ, নদী বা সমুদ্রে মাছ ধরা, পুকুর বা জলাশয়ে মাছ চাষ করা, খাল বিল থেকে মৎস্য সংগ্রহ করা, এগুলো সবই ভূগোলের ভাষায় কিন্তু কৃষিকাজের মধ্যে পড়ে। আমরা যখন কৃষির কথা শুনি তখন আমাদের চোখে ভেসে আসে একজন কৃষকের কথা, যিনি কিনা কোনো একটা খেতে বা কোনো একটা হচ্ছে মাঠে সে ফসল চাষ করছেন।
কিন্তু আমরা পশুপালনটিকে বা মৎস্য চাষকে অনেক সময় কৃষির মধ্যে অন্তর্ভুক্ত করি না বা বলিও না সাধারণত, কিন্তু এই কাজগুলো কিন্তু মৎস্য কৃষির মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ নদী বা সমুদ্রে যদি মাছ ধরে কেউ, সেটিও কৃষিকাজ। পুকুর বা জলাশয়ে যদি মাছ চাষ করে, এটিও কৃষিকাজ, এটি মৎস্য চাষের ভিতর অন্তর্ভুক্ত। খাল বিল থেকে যদি কেউ মৎস্য সংগ্রহ করে থাকে, এগুলো কিন্তু হচ্ছে কৃষির ক্ষেত্র একটি, ঠিক আছে, এবং এগুলো সবই অর্থনৈতিক ভূগোলের ভাষায় কৃষিকাজের মধ্যে পড়ে। তাহলে বন্ধুরা, আমরা কৃষিকাজের সম্পর্কে দেখলাম। এছাড়া যদি বনজ সম্পদ সংগ্রহের কথা যদি বলি, অনেকেই আছে বনজ সম্পদ সংগ্রহ করে। আমরা সুন্দরবনে দেখতে পারি যে অনেকেই বনজ সম্পদ আছে যেগুলো, সে বনজ সম্পদ সংগ্রহ করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। এটিকেও কিন্তু আমরা কৃষিকাজ বলতে পারি। তো বন্ধুরা দেখো, আমরা এই যে একটি তো তোমাদেরকে একটু আগেই বলেছি যে বনজ সম্পদ সংগ্রহ কিন্তু কৃষিকাজের অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখব যে কৃষির ক্ষেত্র, ভূমির যোগান অনুযায়ী কৃষির ক্ষেত্র আসলে কতটুকু। দেখো, ভূমির যোগান অনুযায়ী কৃষি ক্ষেত্রকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রগাঢ় কৃষি এবং আরেকটা হচ্ছে ব্যাপক কৃষি। এর আগে তোমাদেরকে বিভিন্ন জায়গায় আমরা পড়িয়েছি, আমি তোমাদেরকে বলেছি যে প্রগাঢ় কৃষি বা নিবিড় কৃষি অথবা ব্যাপক কৃষি, এগুলো শুনেছো। তখন বলেছি যে এগুলো নিয়ে এখন বলবো না, পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা হবে, সেটি বলেছিলাম, তাই না? তো আজকে এখনই সেই ভিডিওটি যেটি তোমাদের সাথে আলোচনা করবো যে প্রগাঢ় কৃষি বা নিবিড় কৃষি কি, তারপর হচ্ছে ব্যাপক কৃষি কি, সে সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, প্রথমে দেখি প্রগাঢ় কৃষি বা নিবিড় কৃষি কি। দেখো বন্ধুরা, প্রগাঢ় কৃষি বা নিবিড় কৃষি, জমিতে ক্রমাগত অনেক বেশি শ্রমিক নিয়োগ করে সার দিয়ে মূলধন খাটিয়ে ভূমির যতটুকু উৎপাদন করার ক্ষমতা আছে তার সবটুকু উৎপাদন করা হয় যে কৃষির মাধ্যমে, তাকে আমরা প্রগাঢ় কৃষি বলে থাকি। অর্থাৎ একটা জমির যতটুকু ক্ষমতা আছে ফসল উৎপাদনের, সবগুলি উৎপাদন করা হয়, সবগুলি কাজে লাগানো হয়। এখানে অনেক বেশি শ্রমিক নিয়োগ করা হয়, সার দেওয়া হয়, মূলধন খাটানো হয়, যতটুকু সম্ভব উৎপাদন করা সম্ভব একটা জমি থেকে ততটুকু উৎপাদন করা হয়। এই ধরনের কৃষিকে আমরা প্রগাঢ় কৃষি বলি। এবং এই প্রকার কৃষিতে ব্যবস্থায় কিন্তু জমিকে কখনো ফেলে রাখা হয় না। অর্থাৎ তুমি নর্মালি কোনো একটা বছরে উৎপাদন করলে, তারপর কোনো একটা সময় উৎপাদন করলে ফসল, এরপর ফেলে রাখলে কোনো কাজ ছাড়া, সেটা কিন্তু হয় না। সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের উৎপাদন হচ্ছে, ঋতুভেদে উৎপাদনের কোনটি উৎপাদন করছো সেটি কিন্তু পরিবর্তন হতে পারে। এবং দেখো, জমির উৎপাদিকা শক্তি সম্পূর্ণরূপে কিন্তু এখানে সদ্ব্যবহার করা হয়। এবং যখন তুমি একটা জমি থেকে এত বেশি উৎপাদন চাও, একটা মাটিরও তো আসলে সেই হচ্ছে ক্ষমতা আছে, তাই না? তার সেও তো একটা নির্দিষ্ট পরিমাণ পুষ্টি বা নিউট্রিয়েন্টস ধারণ করে। এখন যখন জমি থেকে তুমি এত বেশি উৎপাদন করছো, তখন তোমার মাটির যে পুষ্টিগুণ সেটি কমে যায়। এবং যখন তোমার মাটির পুষ্টিগুণটি কমে যায়, তখন তোমাকে যেটি করতে হয়, তখন তোমাকে সার দিতে হয়। এই জন্য তোমাদেরকে বিভিন্ন ধরনের, আমরা দু ধরনের সার দেখি, একটু হচ্ছে জৈব সার এবং আরেকটা হচ্ছে রাসায়নিক সার। এবং তখন মাটির পুষ্টিগুণ বৃদ্ধি করার জন্য এই ধরনের বিভিন্ন ধরনের জৈব সার, খনিজ সার, উৎকৃষ্ট এই সব সারগুলোকে ব্যবহার করতে হয়। এছাড়া উন্নত মানের লাঙল ব্যবহার করতে হয়, উৎকৃষ্ট বীজ ব্যবহার করতে হয়। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে অনেকগুলো শস্যের কিন্তু উফশী বা উচ্চ ফলনশীল জাত হচ্ছে উদ্ভাবন করা হয়েছে। এই জাতগুলো দিয়ে কিন্তু অনেক বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে। তো এগুলো কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া শস্যাবর্তন রীতি অবলম্বন করা হয়, আধুনিক পদ্ধতিতে পানি সেচ দেওয়া হয়, মাটি এবং পানি সংরক্ষণ করা এবং খামারের কাজে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করা হয়। এবং যার ফলে এই ধরনের কৃষি থেকে প্রতি এক একরে গড়ে 30 থেকে 35 বা 45 মণ, 35 বা 40 মণ গম কিন্তু উৎপাদন করা সম্ভব হচ্ছে। এবং কোন কোন দেশে আমরা এই ধরনের কৃষি দেখি একটু দেখো। চীন, জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য, এই দেশগুলোতে কিন্তু আমরা এই ধরনের যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থাটি দেখি। দেখো, যেসব দেশের লোকসংখ্যা তুলনায় জমির পরিমাণ কম, সেখানে কিন্তু আমরা এই ধরনের কৃষি ব্যবস্থার প্রচলন দেখতে পাই। চীনের কথা ধরো, তাদের জমির তুলনায় লোকসংখ্যার তুলনায় জমির পরিমাণ কিন্তু কম, এবং যার ফলে সেখানে তুমি অবশ্যই তোমাকে এই অল্প জমিতেই এত মানুষের খাদ্যের যোগান করার জন্য বেশি বেশি উৎপাদন করতে হবে, এবং যার ফলে সেখানে প্রগাঢ় কৃষি বা নিবিড় কৃষি করতে হয়। এটিকে আমরা ইন্টেন্সিভ ফার্মিং বলে থাকি ইংরেজিতে। এরপরে বন্ধুরা, আমরা দেখব ব্যাপক কৃষি বা এক্সটেন্সিভ ফার্মিং। বন্ধুরা, বিস্তৃত এলাকা জুড়ে আধুনিক যন্ত্রের সাহায্যে যে ব্যাপকভাবে কৃষি করা হয়, তাকে আমরা ব্যাপক কৃষি কিন্তু বলে থাকি। এবং দেখো, যেসব অঞ্চলে লোকসংখ্যা কম অথচ কিন্তু বিস্তৃত কৃষিযোগ্য জমি আছে, সেখানে কিন্তু আমরা ক্রমশ বেশি জমি পরিষ্কার করে যে ট্রাক্টর, রিপার আছে, হারভেস্টার আছে, থ্রেশার আছে, এসব আধুনিক যন্ত্র ব্যবহার করে ব্যাপক পদ্ধতিতে কিন্তু সেখানে কৃষিকাজ করা হয়। অর্থাৎ অনেক জমি আছে কিন্তু তোমার মানুষ কম, তার জন্য সেখানে ব্যাপক পরিমাণ হচ্ছে কৃষিকাজগুলো কিন্তু করা হচ্ছে। এবং
এই রীতির চাষে কম শ্রমিক এবং কম মূলধন দিয়ে কিন্তু প্রচুর ফসল উৎপাদন করা সম্ভব, যেহেতু এখানে বেশ কিছু আধুনিক যে প্রযুক্তি সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। বর্তমানে শস্যাবর্তন, মাটি সংরক্ষণ, পানি সেচ, সার ব্যবহার, উৎকৃষ্ট বীজ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করার ফলে এর যে বিঘা প্রতি উৎপাদন, সেই বিঘা প্রতি উৎপাদন কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এবং আমরা যদি দেখি কোন কোন দেশ, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া ইত্যাদি দেশের জনসংখ্যার তুলনায় কিন্তু জমি অনেক বেশি, যার ফলে এখানে কিন্তু এরকম কৃষি ক্ষেত্রের প্রচলন আছে। তোমরা যদি কানাডার কথা চিন্তা করো, সেখানে জনসংখ্যা ঘনত্ব অনেক কম, কারণ তাদের ভূমির তুলনায় জনসংখ্যা বেশ কম। এবং এই জন্যে এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া এইসব দেশগুলোতে আমরা দেখি ভূমির তুলনায় মানুষ কম বলে সেখানে আমরা ব্যাপক কৃষি, দেখো এত বড় একটা অঞ্চল যখন কৃষিকাজ করতে হবে এবং মানুষ যখন কম বা শ্রমিকের যোগানটি যেহেতু কম থাকে, তো তোমাকে তখন আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করতে হবে। তখন এইসব দেশগুলো আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে। এবং এখানে তোমরা যদিও দেখছো যে একটা কৃষি কাজ করছে, হাতে দিয়ে কাজগুলো করছে, তবে এটি তোমাকে জাস্ট শুধুমাত্র কৃষির ব্যবস্থাটি বোঝানোর জন্য। এখানে আসলে ব্যাপক কৃষি বা এমন কিছু ধরনের কৃষিকে বোঝানোর জন্য না, শুধুমাত্র কৃষি ব্যবস্থাটি বোঝানোর জন্য। তো এটা হয়তো বা ফসল উঠানোর সময়, কিন্তু যখন এই ধরনের জমিকে চাষ করা হয়েছে, সেই জমিটিকে চাষ করতে কিন্তু ব্যবহার করেছে কি বলতো, ট্রাক্টর। ঠিক আছে, তুমি হয়তো বা এটিকে এই ছবিতে এখন দেখতে পাচ্ছ না, কিন্তু এটিকে কিন্তু ওই সময় ট্রাক্টরের ব্যবহার করে এই ধরনের বিশাল জমিগুলোকে চাষ করা হয়েছে। এবং যার ফলে এইসব দেশগুলোতে কিন্তু আমরা দেখি যে এই যে ব্যাপক কৃষি, সেই কৃষিগুলোতে ব্যাপক কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করতে। তো বন্ধুরা, এরপরে যদি আমরা যেটি দেখব, আমরা তো ব্যাপক কৃষি এবং নিবিড় কৃষি দেখলাম, এরপরে আমরা স্বয়ংভোগী কৃষি দেখব। স্বয়ংভোগী কৃষি একটি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ কৃষি এবং আরেকটি হচ্ছে এক ফসলি বাজার ভিত্তিক কৃষি। অর্থাৎ এই কৃষিটি কিভাবে হচ্ছে, মালিকানা বলতে পারো বা তোমার ধরো গুরুত্ব বলতে পারো, এগুলোর উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করি। স্বয়ংভোগী কৃষি অর্থাৎ নিজেরা ভোগ করছে এমন কিছু, এইসবের উপর ভিত্তি করে দুটি, একটি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ কৃষি, আর একটা হচ্ছে এক ফসলি বাজার ভিত্তিক কৃষি। তো চলো প্রথমে আমরা একটু দেখি স্বয়ং সম্পূর্ণ কৃষিটি কি। দেখো বন্ধুরা, স্বয়ংভোগী কৃষির ক্ষেত্র, প্রথমে আসো স্বয়ং সম্পূর্ণ কৃষি। যে কৃষি ব্যবস্থায় কৃষিভিত্তিক গ্রামগুলো তাদের প্রয়োজনীয় কৃষিজ দ্রব্যাদি ওই অঞ্চল হতে উৎপাদন করে নিজেদের চাহিদা মেটাতো, তাকে আমরা স্বয়ংসম্পূর্ণ কৃষি বলি। অর্থাৎ আমার বন্ধু কল্যাণীর কথা যেটি বলেছি, যে তারা কি ওই কৃষিজ দ্রব্যাদি ওই অঞ্চল হতে উৎপাদন করে নিজেদের চাহিদা মেটায়, এমন যে প্রক্রিয়া, সেটিকে আমরা বলছি স্বয়ংসম্পূর্ণ কৃষি। বন্ধুরা, আমরা এশিয়া এবং আফ্রিকার দুর্গম অঞ্চলে এবং বাংলাদেশের কিছু কিছু পার্বত্য উপজাতির মধ্যে কিন্তু এই ধরনের কৃষিকাজের প্রচলন আমরা দেখতে পাই। এবং আমার বন্ধু যার কথা বললাম কল্যাণী, সেও কিন্তু এরকম পার্বত্য উপজাতিদের অন্তর্ভুক্ত আছে। তো বন্ধুরা, আমরা তাহলে স্বয়ংসম্পূর্ণ কৃষি সম্পর্কে জানলাম এবং কোথায় কোথায় দেখতে পাই সেই সম্পর্কে জানলাম। এরকম সোপান চাষ পদ্ধতিতে সেখানে আমরা চাষ করতে দেখি। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে এক ফসলি বাজার ভিত্তিক কৃষি। বন্ধুরা দেখো, একটি বিশেষ ফসল কয়েক বছর পর চাষ করার পর কৃষকরা দক্ষ হয়ে ওঠে এবং কম মূল্যে কিন্তু তারা এটা শস্য বাজারে সরবরাহ করে, এবং যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করা সম্ভব হয়। এবং বাজারে বিক্রয় বা বাণিজ্যের জন্য এই ধরনের ফসল উৎপাদন করা হয় বলে এগুলোকে আমরা এক ফসলি বাজার ভিত্তিক কৃষি বলা হয়। অর্থাৎ বছরের পর বছর এই একই ধরনের ফসলগুলো সেখানে চাষ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ধরনের কৃষি যদি বলি, তাহলে কানাডার প্রেরি অঞ্চলে গমের চাষ, কিউবায় আখের চাষ, ব্রাজিলে কফির চাষ, এগুলো সবই কিন্তু, অর্থাৎ এগুলোতে বছরের পর বছর একই জায়গায় ওই গমের চাষই করা হচ্ছে, কিউবায় ওই জায়গায় আখের চাষই করা হচ্ছে, বা ব্রাজিলে কফির চাষই করা হচ্ছে। এগুলো সবই হচ্ছে এক ফসলি বাজার ভিত্তিক কৃষি। এরপরে বন্ধুরা, আমরা বাণিজ্যিকভাবে কৃষির ক্ষেত্র কিভাবে হয়, ভাগ করা হয়, সেটি দেখব। আমরা বেশ কিছু বাণিজ্যিকভাবে কৃষির ক্ষেত্র দেখি। সেই কৃষি ক্ষেত্রগুলো হচ্ছে বাগিচা কৃষি। প্রথমত কোনো একটি এলাকায় শস্য যখন রোপণ করা হয় এবং সেখানে যদি একটানা 15 থেকে 20 বছর পর্যন্ত শস্য আহরণ করা হয়, তাহলে তাকে বাগিচা কৃষি বলে। অর্থাৎ তুমি একটা জায়গায় শস্য রোপণ করলে এবং সেই পরবর্তীতে ওই জায়গাটি থেকেই একটা ধরো বাগান হয়ে গেল, সেই বাগানটা থেকেই বছরের পর বছর অন্ততপক্ষে 15 থেকে 20 বছর একটানা সেখান থেকে শস্য আহরণ করা হলে এটিকে আমরা বাগিচা কৃষি হিসেবে কিন্তু অভিহিত করে থাকি। এবং দেখো, এক্ষেত্রে বড় বড় বাগিচা তৈরি করা হয় বাণিজ্যিক প্রয়োজনে এবং প্রচুর শ্রমিক ও মূলধন দিয়ে এটিকে কিন্তু মূলধন নিয়োগ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু উন্নত পদ্ধতিতে যন্ত্রপাতি ব্যবহার করে কিন্তু এখানে প্রচুর ফসল উৎপাদন করা হয়। এবং এখানে যেসব ফসল উৎপাদন করা হয়, যার বেশিরভাগই কিন্তু আমরা
বাইরে অর্থাৎ বিদেশে রপ্তানি হতে দেখি। এবং বন্ধুরা, বাংলাদেশের যে চা বাগান দেখো, এগুলো কিন্তু বাগিচা কৃষিরই একটি উদাহরণ। এরপরে দেখো, এক্ষেত্রে বড় বড় বাগিচা যে তৈরি করা হয়, যেটি একটু আগেই বললাম, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার চা চাষ, মালয়েশিয়ার রাবার চাষ, ঘানার কোকো চাষ, এগুলো সবই কিন্তু এখানে তোমরা কোকোর চাষের একটা বাগান দেখতে পাচ্ছ। এগুলো সবগুলোই কিন্তু বাগিচা কৃষির একটি উদাহরণ। এরপরে বন্ধুরা, আমরা যেটি দেখবো সেটা হচ্ছে মিশ্র কৃষি ক্ষেত্র। মিশ্র কৃষি হচ্ছে কি, যে কৃষি ব্যবস্থায় একই ভূমিতে বাণিজ্যিক পশুপালন এবং শস্য চাষ উভয় একই সাথে হয়ে থাকে, তাকে আমরা মিশ্র কৃষি বলি। তবে এইখানে মিশ্র কৃষি যখন উদাহরণ দেওয়া হচ্ছে, এই মিশ্র কৃষির এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে একই সাথে হচ্ছে পশুপালন এবং শস্য চাষ, এটি হতে পারে। এছাড়া অন্যান্যভাবেও তোমাদের বইয়ে এটি নাই আসলে। ধরো একই সাথে বইয়ে আসলে নাই বলতে, ধরো একই সাথে যে এই যে বহুমুখী কৃষি, সেখানে যে একই সাথে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হচ্ছে, সেখানেও কিন্তু এটি আসলে করা সম্ভব। ঠিক আছে, এই যে বহুমুখী যে কৃষি ব্যবস্থা আমরা বলি, অর্থাৎ একই সাথে অনেক ধরনের ফসল চাষ করে সেটিকে আমরা মিশ্র কৃষি হিসেবেই বলতে পারি। তো এখানে আমরা একই সাথে শস্য চাষ, অনেক ধরনের শস্য চাষের যে প্রক্রিয়া, সেই শস্য চাষের প্রক্রিয়াটি আমরা দেখছি একই ভূমিতে। তো দেখো, এক ফসলি কৃষি ব্যবস্থা অসুবিধা দূর করার জন্য বর্তমানে অনেক দেশে কিন্তু মিশ্র কৃষি যে অবস্থা বা ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু প্রচলিত হয়েছে। এবং এই কৃষি ব্যবস্থা উন্নতি লাভ করতে হলে জমিতে প্রচুর সার সরবরাহ করতে হয়, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি এবং কলাকৌশল প্রয়োগ করতে হয়, শস্য আবর্তন করতে হয়, উৎকৃষ্ট শ্রেণীর বীজ সরবরাহ করা আবশ্যক। এবং এখানে আমরা কৃষি খামার থেকে ধান, পাট, মেস্তা, তিল, সরিষা, মরিচ, তরিতরকারি প্রভৃতি বিভিন্ন প্রকার ফসল কিন্তু উৎপাদন করা হয়। এবং অবসর সময়ে পশুপালন, হাঁস মুরগি প্রতিপালন করা হয় বলে এই ধরনের কৃষি পদ্ধতিকে আমরা বহুমুখী কৃষি হিসেবেও কিন্তু অভিহিত করে থাকি। ঠিক আছে, বহুমুখী কৃষি ব্যবস্থা। বন্ধুরা, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, উত্তর পশ্চিম ইউরোপীয় দেশসমূহগুলোতে কিন্তু আমরা এই ধরনের বাণিজ্যিক কৃষিক্ষেত্র দেখে থাকি। এরপরে বন্ধুরা, যেটি দেখবো সেটা হচ্ছে আন্তঃকৃষি। আন্তঃকৃষি কি দেখো, যে কৃষি পদ্ধতিতে একই জমিতে বছরের সব সময় কিছু না কিছু উৎপন্ন হয়ে থাকে, সেই পদ্ধতিকে আমরা আন্তঃকৃষি বলি। অর্থাৎ তোমার জমিটিকে ফেলে রাখা হয় না, বছরের বিভিন্ন সময় কিছু না কিছু উৎপাদন করাই হচ্ছে, এটিকে আমরা আন্তঃকৃষি বলি। যেমন মরিচ ক্ষেতে কাউন, আখ ক্ষেতে ফাঁকে ফাঁকে ধনে, তরমুজ, বেগুন ইত্যাদি কিন্তু লাগানো যেতে পারে। এর আগে যখন আমরা দেখেছি মিশ্র কৃষি, সেখানে বাংলাদেশে মিশ্র কৃষি যদি উদাহরণ দিই, তাহলে দেখো সেখানে আমরা দেখি একই জায়গায় উপরে একই জায়গায় হচ্ছে ধান এবং মাছও চাষ করা হয় অনেক সময়, এগুলো মিশ্র কৃষি উদাহরণ। আবার ওখানে দেখেছি যে কি, যে আমরা এই যে এরকম মরিচ ক্ষেতে ফাঁকে ফাঁকে কাউন বা আখ ক্ষেতে ফাঁকে ফাঁকে ধনে, এইভাবে কিন্তু করা হয় না। ওখানে দুটো আলাদাভাবেই দুটো ক্ষেত্র তৈরি করে একই জমিতে ওটাকে উৎপাদন করা হচ্ছে, বা একই জমিতে কাজগুলো করা হচ্ছে, বা ওই একই জমিতে যখন দেখেছো যে ফসলগুলো, সেই ফসলগুলো উঠিয়ে ফেলার পর পরবর্তীতে সেখানে হাঁস, পশু এগুলো আবার প্রতিপালন করা হচ্ছে। আবার তোমরা ওখানে যে এখানে যে আন্তঃকৃষি দেখছো, সেখানে দেখো কি, মরিচ ক্ষেতে কাউন, আখের ক্ষেতে ফাঁকে ফাঁকে ধনে, তরমুজ, বেগুন এগুলো কিন্তু লাগানো হচ্ছে। এবং এসব দেশের উদাহরণের মধ্যে হচ্ছে জাপান, চীন, বাংলাদেশে কিন্তু এই ধরনের চাষাবাদে আন্তঃকৃষি পদ্ধতিতে চাষাবাদ হয়ে থাকে। এবং জনসংখ্যা আধিক্যের জন্য কিন্তু এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। যেখানে জনসংখ্যা বেশি, একই জমি থেকে অনেক ধরনের উৎপাদন লাগে বলেই তুমি এই ধরনের কৃষিকাজগুলো কিন্তু করা হয়। এরপরে বন্ধুরা, আমরা যেটি দেখবো সেটা হচ্ছে স্থানান্তরিত কৃষি। যে কৃষি পদ্ধতিতে আবাদি জমি পরিবর্তনের সাথে সাথে কৃষকদের বসতি এবং স্থানান্তর হয়, তাকে আমরা স্থানান্তরিত কৃষি বলি। দেখো, অরণ্য বেষ্টিত অঞ্চল পরিষ্কার করে চাষাবাদ যোগ্য করে সেখানে আবাদ করা হয়। কিভাবে দেখো, এরকম আগে ধরো প্রথমে বন ছিল, সেটা কেটে আগুন লাগিয়ে কেটে পরিষ্কার করে পরবর্তীতে সেখানে বার্ষিক যে শস্য সেটি উৎপাদন করা হয়। তারপর সেখানে আবার পরবর্তীতে আবার সেকেন্ডারি যে ভেজিটেশন, সেখানে আমরা দেখতে পাই পতিত জমিতে। পরবর্তীতে সেখান থেকে এক সময় আবার সেকেন্ডারি ফরেস্ট উৎপন্ন হয়, আবার সেখান থেকে আবার আরও বেশি ফরেস্টটা চলে আসে, এবং সেটাকে আমরা সেকেন্ডারি ফরেস্টেরই পরবর্তী পর্যায়ে বলতে পারি। সেটা আবার সেখানে অনেকে হয়তো বা এসে আরেক দল এসে সেটা কেটে জ্বালিয়ে আবার নতুন আরেক ধরনের শস্য আবাদ করে। তাহলে এই ধরনের কৃষিগুলোকে আমরা স্থানান্তরিত কৃষি বলি। অর্থাৎ কৃষি আবাদি জমি পরিবর্তনের সাথে সাথে কৃষকদের বসতি স্থানান্তরিত হয়। নিরক্ষীয় এবং ক্রান্তীয় এশিয়া অঞ্চলে বনাঞ্চল, আফ্রিকার কঙ্গো অববাহিকা, দক্ষিণ এবং মধ্য আমেরিকার অরণ্য এলাকা এবং বাংলাদেশের ও মায়ানমারের পাহাড়ি অঞ্চলে কিন্তু এই ধরনের চাষাবাদ আমরা হতে দেখি। দেখো বন্ধুরা, ক্রান্তীয় অঞ্চলে অনুর্বর পাহাড়ের ঢালে উপজাতীয় লোকদের দ্বারা অনুন্নত এবং প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করে শুধুমাত্র এই ধরনের চাষাবাদগুলো করা হয়, সেখানে শুধুমাত্র প্রয়োজনীয় যে শস্য, সবজি, ফল এগুলো উৎপাদন করা হয়। এই জন্য এই ধরনের কৃষিতে উৎপাদনের পরিমাণ কিন্তু বেশ কম আমরা দেখে থাকি।
এবং এই ধরনের উৎপাদনগুলো কিন্তু যেহেতু এখানে এমনিতে উৎপাদন কম হয়, পরবর্তীতে আস্তে আস্তে উৎপাদন আরও হ্রাস পায়। তখন চাষিরা কী করে, উৎপাদন হ্রাস পেলে সেই স্থানটি পরিত্যাগ করে অন্য জমিতে যায় এবং সেখানে আবার চাষাবাদ শুরু করে। এবং এইভাবে 2-3 বছর পর পর 2 থেকে 3 বছর পর পর জায়গা পরিবর্তন করে জমি বদল করা হয় এবং বনাঞ্চল ধ্বংস করা হয় এবং ব্যাপক ভূমিক্ষয় করা হয় কিন্তু এই ধরনের কৃষিতে। তার মানে এটি কিন্তু মোটেই ইকো ফ্রেন্ডলি কোনো অ্যাগ্রিকালচারাল সিস্টেম না, এটি কিন্তু এটি কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে নষ্ট করে দেয়। এবং দেখো, যেহেতু এই ধরনের পদ্ধতিতে উৎপাদন কম, তার ফলে উদ্বৃত্ত থাকার আসলে প্রশ্নই আসে না, যার ফলে অর্থনৈতিক ব্যবস্থার সাথেও কিন্তু এর কোনো সম্পর্ক নেই এবং অস্থায়ী কৃষি ব্যবস্থায় মুষ্টিমেয় লোকের চাহিদা পূরণ করে মাত্র। তো দেখো, ধান, ভুট্টা, বাজরা, সাবু, কলা, বাঙ্গি, তরমুজ, শশা, তুলা এগুলো হচ্ছে স্থানান্তরিত কৃষি ব্যবস্থার প্রধান ফসল। এরপরে বন্ধুরা আমরা আর্দ্রতার তারতম্য অনুযায়ী কৃষিক্ষেত্র দেখব। প্রথমে দেখব আর্দ্র কৃষি। যে সমস্ত অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয় সে সমস্ত অঞ্চলে মাটি আর্দ্র থাকে এবং কৃষিকাজের জন্য পানি সেচের দরকার হয় না। ঠিক আছে, মাটি আর্দ্র থাকে এবং কৃষিকাজের জন্য পানি সেচের দরকার হয় না। আমি যখন গ্রামে যাই বর্ষাকালে কিন্তু আমি এরকম আর্দ্র কৃষি ব্যবস্থায় দেখি, আমাদের সেখানে বর্ষাকালে ধানের মাঠগুলোতে আমি একদম দেখি পানিতে এরকম হচ্ছে থই থই করছে। তো দেখো, তবে একেবারে এমন থই থই করে না যে সেখানে ফসল উৎপাদন করা যায় না। এই কৃষি ব্যবস্থাকে আমরা আর্দ্র কৃষি ব্যবস্থা হিসেবে কিন্তু অভিহিত করে থাকি। এবং এসব অঞ্চলে কি কি উৎপাদিত হয় দেখো, ধান, পাট, আখ, চা এগুলো। এরকম দেশগুলো কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রবাহিত দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ অঞ্চলে এবং নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে এই ধরনের চাষাবাদ হয়ে থাকে। একটা ব্যাপার দেখো বন্ধুরা, আর্দ্র কৃষি মানে যেরকম পানির নিচে থাকবে ফসল অধিকাংশ, তা কিন্তু না। আমি যেরকম বলেছি ধানের কথা আমাদের, তার মানে সেটি যে শুধুমাত্র তা না। দেখো, চা হতে তো অনেক বৃষ্টিপাত লাগে, কিন্তু সেখানে তো এরকম পানি জমে থাকলে হয় না, তাই না? তার মানে বৃষ্টিপাত কতটুকু হচ্ছে এটির উপর নির্ভর করে। অর্থাৎ অধিক বৃষ্টিপাত হলে একটা আর্দ্র আবহাওয়া থাকে, অধিক বৃষ্টিপাত যেখানে হচ্ছে তার মানে সেখানে আমরা বলি কি যে একটা আর্দ্র জলবায়ু বিদ্যমান। তার মানে এইসব জায়গা যেখানে দেখতে পাচ্ছি অধিক বৃষ্টিপাত থাকে সেই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা আর্দ্র কৃষি ব্যবস্থা প্রচলিত হতে দেখি। এবং নিরক্ষীয় অঞ্চলে কেন? আমরা ক্রান্তীয় অঞ্চলে সাধারণত যখন দক্ষিণ পূর্ব এশিয়া যখন হচ্ছে বর্ষাকালীন মৌসুমী বায়ু প্রবাহিত তখন এই ধরনের কৃষি ব্যবস্থা দেখি। আর নিরক্ষীয় অঞ্চলে বলতে পারো যে সেখানে তো আমরা সারা বছরই কনভেকশনাল রেইনফল মোটামুটি বিকাল থেকে সন্ধ্যার সময় আমরা দেখতে পাই। এরপরে বন্ধুরা আমরা যেটি দেখব সেটি হচ্ছে শুষ্ক কৃষি। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম এবং কৃত্রিম পানিসেচ ব্যবস্থার সুবিধা নেই, কৃত্রিম পানিসেচও করা যায় না, আবার বৃষ্টিপাতও খুবই কম, সেই সমস্ত অঞ্চলে কিন্তু এই ধরনের শুষ্ক কৃষি ব্যবস্থা প্রচলিত আছে। এবং এই ধরনের পদ্ধতিতে ভুট্টা, গম, ওট, রাই, তেলবীজ, জোয়ার, বাজরা এগুলো কিন্তু চাষ হয়ে থাকে। এর আগে যখন গমের কথা বলেছি যে সেখানে বৃষ্টিপাত কম লাগে, তাহলে দেখো শুষ্ক কৃষি পদ্ধতিতে কিন্তু এই গম চাষ হয়ে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের রকি পর্বতমালার পূর্বাঞ্চল, অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশগুলোতে কিন্তু আমরা শুষ্ক কৃষি ব্যবস্থা চালু হতে দেখি। এরপরে বন্ধুরা যেটি দেখব সেটি হচ্ছে সেচ কৃষি। বন্ধুরা দেখো, সেচ কৃষি কি? পানি সেচের মাধ্যমে যে কৃষিকাজ করা হয় তাকে আমরা সেচ কৃষি ব্যবস্থা বলে থাকি। এসব দেশ কি মিশর, পাকিস্তান এই দেশগুলোতে আমরা দেখি যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কম, এই জন্য এই জায়গাগুলোতে আমরা পানি সেচের মাধ্যমে কিন্তু সেচ কৃষি ব্যবস্থা প্রচলিত হতে দেখি। বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে বাংলাদেশের সেচ কৃষি ব্যবস্থা আমরা উত্তরাঞ্চল যেখানে আছে সেখানে আমরা হতে দেখি, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। এরপরে বন্ধুরা আমরা ফসল উৎপাদনের পদ্ধতি অনুযায়ী কৃষিক্ষেত্র কয় ধরনের হয় সেটি একটু দেখব। বন্ধুরা দেখো, এক ফসলি কৃষি। নির্দিষ্ট কৃষিক্ষেত্র থেকে বছরের পর বছর একটি ফসল উৎপাদনের জন্য যখন চাষ করা হয় তখন তাকে আমরা এক ফসলি কৃষি বলে থাকি। যেমন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কায় চা, কিউবায় আখ এগুলো কিন্তু এক ফসলি কৃষি ব্যবস্থার একটা উদাহরণ। এরপরে বন্ধুরা আমরা যেটি দেখব সেটি হচ্ছে দো ফসলি কৃষি। বন্ধুরা দেখো, যে কৃষি ব্যবস্থায় অনুকূল পরিবেশের প্রভাবে বছরে দুটি ফসল তোলা সম্ভব হয় তাকে আমরা দো ফসলি কৃষি বলি। অর্থাৎ একই জমিতে তুমি বছরে দুটি ফসল উৎপাদন তুলতে পারছো। এখানে দেখো একই জায়গাতে ধইঞ্চা লাগানো হচ্ছে এবং একই সাথে ধানও আছে, অর্থাৎ তুমি একই জমি থেকে বছরে দুটো ফসল তুমি পাচ্ছ। এবং এই ধরনের দেশ কি দেখো, এই ধরনের উদাহরণ যদি বলি, বাংলাদেশে একই জমিতে শীতকালে গম বা তেল বীজ, গ্রীষ্মকালে ধান এবং পাটের চাষ হয়। বন্ধুরা এটি ধইঞ্চা না, দুঃখিত, এটা হচ্ছে পাট হবে, আমি ধইঞ্চা বলেছি। ধইঞ্চা এক ধরনের পাট জাতের ওরকমই একটা শস্য। তো এটি হচ্ছে দো ফসলি কৃষির একটা উদাহরণ। এরপরে বন্ধুরা
আমরা যদি দেখি বহু ফসলি বা শস্যাবর্তন কৃষি, যে কৃষি ব্যবস্থা অনুকূল পরিবেশে এবং আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে একই জমিতে বছরের পর বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়ে থাকে, তাকে আমরা বহু ফসলি কৃষি বলতে পারি। অর্থাৎ এখানে আমরা সার প্রয়োগ ছাড়াই যেহেতু বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়, তার ফলে যেখানে ধরো বহু ফসলি বা শস্যাবর্তন কৃষি যেখানে হয়, সেখানে দেখো একই জমিতে বহু ধরনের শস্য চাষাবাদ করা হয়, যার ফলে তোমার জমির যে উর্বরতা সেটি কিন্তু এক ফসলি জমির মতো অত বেশি হ্রাস পায় না। এর ফলে ওই জমিতে উর্বরতা বেশি থাকে বলে, উর্বরতা ভালো থাকে বলে, সেখানে কিন্তু আমরা দেখি সার প্রয়োগ ছাড়াই এই শস্যাবর্তন দ্বারা জমির উর্বরতা বজায় রাখা সম্ভব এবং এই ধরনের বহু ফসলি কৃষি ব্যবস্থা কিন্তু চালু রাখা সম্ভব। এরপরে বন্ধুরা আমরা দেখব মালিকানা অনুযায়ী কৃষিক্ষেত্র। আমরা অনেকগুলো কৃষিক্ষেত্র দেখেছি, মালিকানা অনুযায়ী কৃষিক্ষেত্রটি এখন আমাদেরকে দেখতে হবে। দেখো, ব্যক্তিগত মালিকানাধীন কৃষিক্ষেত্র, ব্যক্তিগত জমির উপর ব্যক্তিগত মালিকানা, কৃষি জমির উপর যদি ব্যক্তিগত মালিকানা থাকে, তখন যে পদ্ধতিতে চাষাবাদ হয়ে থাকে তাকে আমরা ব্যক্তিগত মালিকানায় কৃষি পদ্ধতি বলে থাকি। অর্থাৎ আমরা প্রত্যেকেরই দেখি গ্রামে যার অনেকেরই কৃষি জমি থাকতে পারে, কৃষি জমিতে আমাদের যার যার ব্যক্তিগত মালিকানা যে কৃষি জমি আছে সেখানে যেরকম চাষাবাদ হয়ে থাকে, এই ধরনের পদ্ধতিকে আমরা ব্যক্তিগত মালিকানাধীন কৃষি বলি। এবং ভারত, বাংলাদেশ, কানাডা ইত্যাদি দেশগুলোতে কিন্তু আমরা ব্যক্তিগত মালিকানাধীন কৃষি দেখি। এরপরে বন্ধুরা সেটা হচ্ছে যৌথ মালিকানাধীন কৃষি। দেখো, যৌথ মালিকানাধীন কৃষি কি? কতিপয় জমির উপর যৌথ মালিকানা থাকে এবং যৌথভাবেই কৃষিকাজ হয়ে থাকে, অর্থাৎ একটা জমির উপর একাধিক মালিকানা থাকে, ঠিক আছে? এই কৃষি ব্যবস্থাকে আমরা যৌথ মালিকানাধীন কৃষি ব্যবস্থা বলি। এই ধরনের কৃষি ব্যবস্থা কোথায় হয় জানো? সমাজতান্ত্রিক যে দেশগুলো আছে, যেখানে কিনা আমরা দেখি যে সরকারি কিন্তু উৎপাদন ব্যবস্থাকে অনেক বেশি নিয়ন্ত্রণ করে। এইসব দেশগুলো, সমাজতান্ত্রিক দেশগুলো, কিউবা, চীন, এগুলো হচ্ছে এই যৌথ মালিকানাধীন কৃষি ব্যবস্থা প্রচলিত আছে এই দেশগুলোতে। এরপরে বন্ধুরা আমরা যেটি দেখব সেটি হচ্ছে সরকারি মালিকানাধীন কৃষি। অনেক সময় সমাজতান্ত্রিক দেশগুলোতে সরকার জমির মালিক হয়। এছাড়া সমাজতান্ত্রিক দেশগুলোতেই যদি হতে হবে, নট নেসেসারি দ্যাট, তবে এটাই সবচেয়ে বেশি হচ্ছে আমরা দেখতে পাই যে সমাজতান্ত্রিক দেশগুলোতে। তোমরা এখানে ভারতের পাঞ্জাবের একটা দেখতে পাচ্ছ যে এখানে একটা সরকারি মালিকানাধীন জমি আছে, অবশ্যই সরকারেরও কিন্তু কৃষিভূমি আছে, সেই কৃষিভূমিতে যে উৎপাদন হয় সেগুলোকে আমরা সরকারি মালিকানাধীন কৃষি বলি। এই পদ্ধতিতে সরকার কিন্তু কৃষির কীরকম হবে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এবং বেশিরভাগ আমরা এটি দেখতে পাই চীন এবং পূর্ব ইউরোপের কতিপয় দেশে আমরা এই ধরনের সরকারি মালিকানাধীন কৃষি ব্যবস্থা কিন্তু চালু থাকতে দেখছি। তাহলে বন্ধুরা আমরা কৃষির যে ক্ষেত্র সেগুলো সম্পর্কে জানলাম, অনেকগুলো কৃষিক্ষেত্র সম্পর্কে জানলাম। তোমরা এক এক করে প্রত্যেকটি ভালোভাবে দেখবে, জানবে এবং আশেপাশ থেকে তোমরা বোঝার চেষ্টা করবে এটি কোন ধরনের কৃষি সেখানে চালু আছে। দেখো, কোথাও যদি এক ফসলি কৃষি হয় সেটি একই সাথে ব্যক্তিগত মালিকানাধীন কৃষি হতে পারে যদি সেটি ব্যক্তির মালিকে হয়, অথবা সরকারি মালিকানাধীন কৃষি ব্যবস্থা হতে পারে যদি সেটি সরকারের মালিকানাধীন হয়। আবার সেটি এক ফসলি হওয়ার পর আর্দ্র কৃষি হতে পারে যদি সেটা আর্দ্র অঞ্চলে হয়। তাহলে দেখো, একটা প্রকার কৃষি ব্যবস্থায় একাধিক ধরনের ভাগের মধ্যে পড়তে পারে। এটি তোমাদেরকে বুঝে খুব ভালোভাবে কিন্তু উত্তর করতে হবে। তাহলে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই কৃষিক্ষেত্র সেটি সম্পর্কে তোমাদের ধারণাটি পরিষ্কার হয়েছে। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।